হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রিজনি এডুকেশন। আজকে যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট এবং নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো তোমরা যারা এর আগেও এই চ্যানেলে ভিজিট করেছিলে জানো যে এখানে ম্যাথের প্র্যাকটিস সেশন করানো হচ্ছে। তো একটা সেশন করানো হয়ে গেছে অলরেডি, আজকে হবে 2 নম্বর সেশন। তো আগের সেশনটা যারা দেখোনি অবশ্যই সেটা দেখে নেবে। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো কি বলেছে। রাজীব একটি পরীক্ষায় কি হয়েছে না 20% নম্বর পায় এবং সে 11 নম্বরের জন্য ফেল করে। যদি সে 50% নম্বর পেত তবে সে 5 নম্বরে থেকে 4 নম্বর বেশি পেত। পরীক্ষায় পাস নম্বর কত? আচ্ছা, 20% নাম্বার পেয়ে সে কি হয়েছে 11 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে আমরা বলতে পারি যে সে 20% নাম্বার পেয়েও যদি আরো 11 নম্বর বেশি পেত তার মানে সে পরীক্ষায় পাশ করে যেত। তার মানে এটা হয়ে যাচ্ছে পাসিং মার্ক। এখন 20% নম্বর পেয়ে 11 নম্বরের জন্য ফেল করেছে, মানে পরীক্ষায় সে 20% নাম্বার পাওয়ার পরেও যদি আরো এক্সট্রা 11 নম্বর পেত তার মানে সে পরীক্ষায় পাশ করে যেত, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে পরীক্ষার 5 নম্বর। একইভাবে দেখো বলেছে 50% নম্বর পেত তবে সে 5 নম্বর থেকে 4 নম্বর বেশি পেত, অর্থাৎ যদি সে 50% পেত তাহলে কি 5 নম্বর থেকে 4 নম্বর বেশি পেত, অর্থাৎ যদি 50% থেকে আমি 4 নম্বর বাদ দিয়ে দিই তার মানে সেটা হয়ে যাচ্ছে কি পাস মার্ক। 5 মার্কস অপেক্ষা 4 নম্বর বেশি পেত, অর্থাৎ 50% থেকে যদি আমি 4 নম্বর বাদ দিয়ে দিই তার মানে সে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তার পাস মার্ক। অর্থাৎ ওই এটাও হচ্ছে ওই পরীক্ষার পাস মার্ক, এটাও হয়ে যাচ্ছে ওই পরীক্ষারই পাস মার্ক। তার মানে আমরা এই দুটোকে ইকুয়াল বলতে পারি। তার মানে আমরা 20% প্লাস 11 ইকুয়াল টু বলতে পারি 50% -4। এদের এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে, 50% থেকে 20% বাদ দিলে কত হবে 30%। 30%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 11×4 = 15। তো 30%-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 15। তার মানে 1%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু হয়ে যাবে 15/30। তার মানে 100%-এর ভ্যালু কত হবে। আচ্ছা, এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হবে, 15/30 মানে কত 1/2। মানে 100%, 1%-এর ভ্যালু কত হাফ। তাহলে 100%-এর ভ্যালু কত হবে হাফ ইন্টু 100। তার মানে কত হচ্ছে 50। তার মানে আমরা 100%-এর ভ্যালু পেয়ে গেলাম 50, অর্থাৎ ওই পরীক্ষাটা হয়েছিল কতর মধ্যে 50-এর মধ্যে। আমাদের জানতে চেয়েছে 5 নম্বর কত। দেখো এটাও হচ্ছে 5 নম্বর, এটাও হচ্ছে 5 নম্বর। তারপরে যে কোনো একটা জায়গায় আমরা একটা জায়গার ভ্যালু মানে একটা ভ্যালু বার করলে আমরা পরীক্ষার 5 নম্বরটা বলতে পারবো। তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসিয়ে দিই, দেখো 100%-এর ভ্যালু কত 50। মানে 50%-এর ভ্যালু কত হবে তার অর্ধেক, অর্থাৎ 100% ভ্যালু হচ্ছে 50। তার মানে 50% ভ্যালু হবে কত 50-এর অর্ধেক অর্থাৎ 25। তার মানে 100%-এর এই 50%-এর ভ্যালু হয়ে গেল কত 25। 25 থেকে অর্থাৎ 50% থেকে 4 মার্কস বাদ, অর্থাৎ 25 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 25 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে 21। তার মানে পরীক্ষার 5 নম্বর ছিল কত 21। তো 21 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। এক দোকানদার কুলার বিক্রির সময় ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিচ্ছে। যদি সে 12% ছাড় দেয় তাহলে 35 টাকা কম লাভ হয়। কুলারের ধার্য মূল্যটা জানতে চেয়েছে। আচ্ছা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে। আমি যদি ধার্য মূল্যটা ধরে নিই 100%, সেখান থেকে 10% ছাড় দিচ্ছে। আচ্ছা, ধার্য মূল্য অর্থাৎ ইংলিশে বলা হয় মার্ক প্রাইস, এমপি লিখে নিলাম শর্টকাটে। সেখান থেকে কি হচ্ছে 10% ছাড় দিচ্ছে, মানে কি 10% ছাড় দেওয়া মানে কি 100 টাকার কোনো জিনিসে 10 টাকা ছাড় মানে সেটা 90 টাকা বিক্রি হওয়া। একইভাবে 100%-এর কোনো জিনিসকে যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে সেটা 90%-এ বিক্রি হয়ে যাচ্ছে। তারপরে দেখো বলেছে যদি সে 12% ছাড় দিত তাহলে সে 35 টাকা কম লাভ হতো। আচ্ছা, 12% ছাড় দেওয়া মানে কি 100%-এ 12% ছাড় দেওয়া মানে কি 100 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 88, অর্থাৎ 88%-এ ওই জিনিসটা বিক্রি হবে। এবার তাহলে কি বলেছে দেখো 35 টাকা কম লাভ হতো। আচ্ছা, এখানে দেখো 90%-এ একবার বিক্রি করছে, একবার বিক্রি করছে 88%-এ। তাহলে এই 2% অর্থাৎ এখান থেকে যে গ্যাপটা দেখি কত পার্সেন্ট 2%, এই 2%-এর জন্য 35 টাকা কম লাভ হচ্ছে। তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে 2%-এর ভ্যালু হয়েছে কত, 2%-এর ভ্যালু হচ্ছে 35। তার মানে আমাদের দরকার কত 100%-এর ভ্যালু। আমাদের জানতে চাইছে কি ধার্য মূল্যটা, অর্থাৎ 100%-এর ভ্যালু। এই যে 100%-এর ভ্যালু, 2%-এর ভ্যালু কত 35। তার মানে 100%-এর ভ্যালু কত হবে 50 ইন্টু 2% যদি করে দিই তাহলে আমরা 100%-এর ভ্যালু পেয়ে যাবো। তার মানে একইভাবে এদিকেও আমাকে 35-এর সাথে 50 গুণ করতে হবে। 35 ইন্টু 50 সমান কত হচ্ছে, আচ্ছা 5 35-এ কত হয় 175 আর একটা শূন্য অর্থাৎ 1750 টাকা। তার মানে ধার্য মূল্য অর্থাৎ 100%-এর ভ্যালু হয়ে গেল কত 1750 টাকা হয়ে গেল কি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো।
5 টাকায় 12টি লজেন্স বিক্রি করলে 4% ক্ষতি হয়। 5 টাকায় কতগুলি, আচ্ছা এটা লজেন্স হবে, 5 টাকায় কতগুলি লজেন্স বিক্রি করলে 44% লাভ হবে। কি বলেছি ফার্স্টে, 5 টাকায় 12টি লজেন্স বিক্রি করার ফলে কি হচ্ছে, 4% তার ক্ষতি হচ্ছে। 5 টাকায় কতগুলি বিক্রি করলে তার 44% কি হবে না, প্রফিট হবে। একটা জিনিস দেখো, কি করছিল ফার্স্টে 5 টাকায় 12টা বিক্রি করছিল, যার ফলে কি হয়েছিল, তার 4% ক্ষতি হচ্ছে। তার মানে নিশ্চয়ই তাকে লাভ করতে গেলে, অর্থাৎ 44% লাভ করতে গেলে 12টার কম জিনিস বিক্রি করতে হবে, তাহলে তার লাভ হবে। 12টা বিক্রি করছে বলে তার কি হয়েছে, অলরেডি ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে লাভ করতে গেলে নিশ্চয়ই 5 টাকায় কম বিক্রি করতে হবে, 5 টাকায় কম বিক্রি করতে হবে, মানে 12টার কম বিক্রি করতে হবে, তবেই তার 44% লাভ হবে। তার মানে দেখো এখানে যেই প্রফিটটা বাড়ছে, এখানে কি হয়ে যাচ্ছে, আর্টিকেলটা কি হয়ে যাচ্ছে, প্রফিটটা যেই বেড়ে যাচ্ছে কি হচ্ছে, আর্টিকেলটা কমাতে হচ্ছে, আমাদের আর্টিকেলটা কমে যাচ্ছে। তার মানে এখান থেকে একটা দেখো রিলেশন পাবো, প্রফিট অথবা লস, এটা সবসময় কি হয়ে যাচ্ছে, এই যে আর্টিকেল, এখানে যেমন লজেস দিয়ে বোঝা যাচ্ছে, এই আর্টিকেলটা কি হয়ে যাচ্ছে, ব্যস্ত অনুপাতে হয়ে যাচ্ছে। প্রফিট বা লসের যে অনুপাত হবে সেটা হবে আর্টিকেলের অনুপাতের উল্টোটা। আচ্ছা এখানে প্রফিট বা লসের আমরা রেশিওটা যদি বের করি তাহলে কিভাবে বার করবো, আচ্ছা 4% কি হয়ে যাচ্ছে, ক্ষতি, 4% ক্ষতিতে বিক্রি করা মানে কি, 96% এসে বিক্রি করবে। একইভাবে 44% প্রফিট মানে কি, 144 তাকে বিক্রি করতে হবে। তার মানে এটা আমরা কি পেলাম, প্রফিট অথবা লস, ঠিক আছে। তাহলে আমরা যদি রেশিওটা বার করি কত হবে, দেখো 38 দিয়ে কেটে যাবে, 38 2 48 3, তার মানে আমরা রেশিও পেয়ে গেলাম 2:3। তার মানে এটা কিসের রেশিও পেলাম না, প্রফিট আর লসের রেশিওটা পেয়ে গেলাম। তাহলে আর্টিকেল রেশিও কি হয়ে যাবে, উল্টে যাবে, 3:2 হয়ে যাবে আর্টিকেলের রেশিও। এবার দেখো প্রথমে কি বলেছিল, যখন 4% ক্ষতি, অর্থাৎ 96% যখন বিক্রি করছিল, তখন সে কটা আর্টিকেল বিক্রি করছিল, অর্থাৎ কটা লজেন্স বিক্রি করছিল, সে 12টা। তার মানে আমরা বলতে পারি এখান থেকে 3 ইউনিটের ভ্যালু কত, 12, 3 ইউনিটের ভ্যালু হয়েছে কত, 12। আমাদের দরকার কত, এই 2 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা 3 ইউনিটের ভ্যালু যদি 12 হয়ে যায়, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 12/3। তার মানে 3 4 12, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 4। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 8। তার মানে তাকে ওই 5 টাকায় 8টা লজেন্স যদি সে বিক্রি করে, তবেই তার 44% প্রফিট হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, 8। কোশ্চেনটা কি করলাম, জাস্ট প্রফিট আর লসের রেশিওটা বার করলাম, সেখানে প্রফিট আর লসের যে রেশিওটা বার হবে সেটা হয়ে যাবে আর্টিকেলের রেশিওর উল্টো। অর্থাৎ প্রফিট আর লসের রেশিও পেলাম কত, 2:3, আর্টিকেলের রেশিও হয়ে যাবে কত, 3:2। তারপরে আমরা কি করলাম, ইকুইভ্যালেন্ট করে আমরা মানটা বার করে নিলাম। নেক্সট কোশ্চেন দেখো, এ বি সি যথাক্রমে একটি কাজ 10 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে। আচ্ছা এ বি সি 10 দিন, 12 দিন এবং 15 দিনে কাজটা করতে পারে। এবার টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, টোটাল ওয়ার্ক সমান হয়ে যায় কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম। আচ্ছা এফিসিয়েন্সি জিনিসটা কি, এফিসিয়েন্সি জিনিসটা হচ্ছে কোন একটা পার্টিকুলার টাইম, অর্থাৎ ইউনিট টাইমে যে কাজটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। কিরকম, সাপোজ আমি যদি তোমাকে বলি তুমি 1 মিনিটে কতগুলো রসগোল্লা খেতে পারবে, তুমি যদি বলো 1 মিনিটে 2টো রসগোল্লা খেতে পারবে, তার মানে তোমার এই মিষ্টি খাওয়ার এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 2। অর্থাৎ 1 মিনিটে তুমি 2টো মিষ্টি খাচ্ছ, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে তোমার এফিসিয়েন্সি মিনিটের সাপেক্ষে। যদি আমি বলি ঘন্টায় কতগুলো হবে, তার মানে 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। তার মানে এটাকে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 1 আওয়ার মানে কত হবে, 120। মানে 1 ঘন্টায় তোমার মিষ্টি খাওয়ার এফিসিয়েন্সি হয়ে যেতে কত, 120। এটা হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি, মানে কোনো একটা পার্টিকুলার ইউনিট টাইমে যে কাজটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি, এফিসিয়েন্সি। আর টোটাল ওয়ার্কটা কি হয়, দেখো টোটাল ওয়ার্ক কখনো কোশ্চেনে দেওয়া থাকে না, এটা আমাদের একটা কল্পনা করে নিতে হয়, অর্থাৎ ধরে নিতে হয়। টোটাল ওয়ার্কটা সবসময় আমরা ধরে নেবো কি না, এলসিএম অফ কি না, যে টাইমটা আমাদের দেওয়া থাকবে কোশ্চেনে, সেই টাইমের লসাগুটা হয়ে যাচ্ছে কি আমাদের টোটাল ওয়ার্ক, সেটা আমরা ধরে নেবো। আর এই যে এফিসিয়েন্সি গুলো বার হবে, সেটা আমাদের কোশ্চেনে যে টাইমটা দেওয়া থাকবে, এখানে যেমন দিন রয়েছে, তাহলে আমাদের এই কোশ্চেনের অর্থাৎ এ বি সি এর যে এফিসিয়েন্সিটা বার হবে সেটা কি হবে, দিনের সাপেক্ষে বার হবে। আচ্ছা তাহলে আমাদের সবার ফার্স্টে কি কাজ করতে হবে, টোটাল ওয়ার্কটা বার করে নিই আমরা। টোটাল ওয়ার্ক কত হবে, এই তিনটের লসাগু বলতে 10, 12 এবং 15 লসাগু কত হয়, 10, 12, 15 লসাগু কত হবে, 60 হবে। এবার এফিসিয়েন্সি সমান কি, দেখো টোটাল ওয়ার্ক সমান হয়ে যাচ্ছে কত, 60। তার মানে টাইম কত, আর এফিসিয়েন্সি কত হবে, টোটাল ওয়ার্ক বাই টাইম হয়ে যাচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এখান থেকে দেখো টোটাল ওয়ার্ক যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তার মানে 60কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 6।
60কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 5, 60কে 15 দিয়ে ভাগ করলে 4। তার মানে আমরা এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কত 6, 5 এবং 4। এবার দেখো তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পর এ ও কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তার মানে কি তারা একসঙ্গে 3 জন মিলে কাজ করেছে কতদিন 2 দিন, তারপর এ চলে যাচ্ছে এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে। মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 দিন তারা কে 3 জন একত্রে কাজ করেছিল। মানে কি এ এখানে একদিনে কত ইউনিট কাজ করতে পারে 6 ইউনিট, বি করতে পারে 5 ইউনিট এবং সি করতে পারে 4 ইউনিট। তার মানে একদিনে টোটাল কাজ কত হবে 6 ইউনিট, 5 ইউনিট এবং 4 ইউনিট। 6 আর 4 10 আর 5 মোট একদিনে কাজ হয়ে যাবে কত ইউনিট 15 ইউনিট। 2 দিন তারা একত্রে কাজ করেছিল অর্থাৎ একদিনে 15 ইউনিট কাজ হবে। 2 দিনে কত ইউনিট কাজ হয়ে যাচ্ছে 15 × 2 অর্থাৎ 2 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সরি 2 দিনে কত ইউনিট কাজ হবে 15 দুগুণে 30, 30 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। টোটাল ওয়ার্ক কত 60 ইউনিট, কমপ্লিট হলো কত ইউনিট 30 ইউনিট, পড়ে রইলো কত ইউনিট আর 30 ইউনিট কাজ এখনো পড়ে রয়েছে। এবার দেখো বলেছে কাজ শেষ হওয়ার 4 দিন আগে কি হয়ে যাচ্ছে সি পালিয়ে যাচ্ছে। একটা গ্রাফ দেখো তোমাদের, সাপোজ একটা গ্রাফের মাধ্যমে ডেটা কল্পনা করো। সাপোজ এই টোটাল যে দিনটা আমরা এটা গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি, এই দিনটা কে কাজ করছে বি কাজ করছে, আর সি কি করছে কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যাচ্ছে। মানে কি সাপোজ আচ্ছা তখন এইটুকু যদি আমাদের 4 দিন ধরে নাও, এটা হচ্ছে 4 দিন, বাকি এটা আমাদের জানা নেই। তো এতদিন অবধি কাজ করছে, এটা কাজ করছে কে সি, এবং এই এতদিন পর্যন্ত কাজ করছে কে বি। তাহলে এবার দেখো আমাদের কোশ্চেন অনুযায়ী এতদিন কাজ বি এর প্লাস এতদিন কাজ সি এর করার ফলে কি হয়েছে কাজটা কমপ্লিট হয়েছে, মানে এই 30 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার সাপোজ আমরা কি করলাম সি কে দিয়ে আমরা এক্সট্রা অতিরিক্ত 4 দিন কাজ করে নিচ্ছি। মানে সি কে আর বি কে বললাম তোরা একত্রে কাজ করতে হবে, মানে সি কে পালিয়ে যেতে দিচ্ছি না, সি কে বললাম তোকেও 4 দিন আরো এক্সট্রা কাজ করতে হবে। তার মানে সি কে দিয়ে আমরা জোর করে 4 দিন কাজটা করে নিলাম। আচ্ছা কোশ্চিন অনুযায়ী কি আমাদের বি এর টোটাল এতটা দিন এবং সি এর টোটাল এতটা দিনে কি হয়ে যাচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সি কে বললাম টোটাল কাজ বলতে 30 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু সি কে বললাম বি যতদিন কাজ করছে ততদিন সি কেও কাজ করতে হবে। মানে কি বি যে এক্সট্রা 4 দিন কাজ করছে সি কেও ওই 4 দিন কাজ করতে হবে। মানে কি সি এর একদিনে কত ইউনিট কাজ করতে পারে 4 ইউনিট, 4 দিনে কত ইউনিট করবে 4×4 16 ইউনিট। মানে কি করলাম আমরা সি কে জোর করে 16 ইউনিট কাজ করে নিচ্ছি। তার মানে এখন টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে 30 ইউনিট ছিল আগে, প্লাস সি এর 4 দিনের কাজ, মানে 4×4 16 ইউনিট। 16 ইউনিট কাজ আমরা জোর করে করে নিচ্ছি। তাহলে তার মানে আমাদের টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে 30 আর 16 কত হয় 46 ইউনিট, 46 ইউনিট কাজ, 46 ইউনিট কাজ আমরা এখন জোর করে করে দিলাম সি কে নিয়ে। এবার তাহলে দেখো বি আর সি এর একই সাথে কাজ করছে, মানে বি আর সি এর যে টোটাল টাইমটা সেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের যদি টোটাল টাইমটা এখন বার করতে যাই তাহলে কিভাবে বার করবো? দেখো টাইম সমান আমরা কি জানি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত হয়ে যায় 46, এফিসিয়েন্সি বলতে কার এফিসিয়েন্সি হবে বি এবং সি একত্রে কাজ করছে, তার মানে বি আর সি এর এফিসিয়েন্সি কত 5 আর 4 কত হয়ে যাচ্ছে 9। তার মানে আমরা এখান থেকে একটা টাইম পেয়ে যাবো, টাইম কত পেলাম 46/9। এইটা হয়ে গেল কি বি আর সি একত্রে কাজ করছে, কিন্তু কোশ্চেনে আমাদের একত্রে নাই, 4 দিন আগে চলে গেছিল, সি 4 দিন আগে চলে গেছিল, কিন্তু আমরা জোর করে সি কে দিয়ে 4 দিন কাজ করে নিয়ে বি আর সি কে একত্রে ছাড়লাম। তার মানে টোটাল ওয়ার্ক আমরা বি এর 4 দিনের কাজ এক্সট্রা পেয়ে গেলাম, মানে 4×4 16 ইউনিট এক্সট্রা পেয়ে গেলাম, মানে টোটাল ওয়ার্ক হয়ে গেল কত 46 ইউনিট বাস। তার মানে 46 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তার টাইম হবে কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে টাইম পেয়ে গেলাম আমরা 46/9। আমাদের জানতে এসেছে কি কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছিল। আচ্ছা আগে লেগেছিল কতদিন দেখো 2 দিন, পরে লাগলো কতদিন 46/9, মানে 46/9 প্লাস 2, তার মানে কত হবে 9 দুগুণে 18 আর 46, 18 আর 46 কত হয় 18 আর 46 64, 64/9। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত অপশন নাম্বার সি 64/9। ঠিক আছে কি করলাম জাস্ট এই জায়গাটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। আচ্ছা এই টাইপের অঙ্ক যখন দেখবে না যে কেউ একজন 4 দিন আগে চলে যাচ্ছে কি 5 দিন আগে চলে যাচ্ছে বা কোনো একটা কাজ শেষ হওয়ার আগে চলে যায়, তখন কি করব যতদিন আগে চলে যাচ্ছে ততদিনের কাজ তাকে দিয়ে এক্সট্রা করে নিয়ে সেটা টোটাল কাজের সাথে আমরা অ্যাড করে দিয়ে ক্যালকুলেশন করবো। কি বললাম যখন দেখবো কোশ্চিনে কেউ পার্টিকুলার কোনো একটা কাজ শেষ হওয়ার কিছুদিন আগে চলে যাচ্ছে তখন আমরা কি করব যতদিন আগে চলে যাচ্ছে ততদিনের কাজ তাকে দিয়ে এক্সট্রা করে নিয়ে সেটা টোটাল ওয়ার্কের সাথে যোগ করে আমরা ক্যালকুলেশন করি। যেমন এটা এখানে করলাম সি 4 দিন আগে চলে যাচ্ছিল, সেই জন্য আমরা কি করলাম সিকে দিয়ে 4 দিনের এক্সট্রা কাজটা করে নিলাম, অর্থাৎ 16 ইউনিট কাজ আমরা সিকে দিয়ে করে নিলাম, সেটা টোটাল ওয়ার্কের সাথে অ্যাড করে ক্যালকুলেশন করলাম, দিয়ে আমরা টাইমটা পেয়ে গেলাম। কোশ্চেনগুলো ঠিক এইভাবে সলভ করবো, কোনো রকম শর্ট ট্রিক যেন ইউজ না করি, এভাবে করলে খুব ইজি হবে। কনসেপ্টটা ধরে ধরে শেখাবো,
এবং কনসেপ্ট অনুযায়ী অঙ্কগুলো হবে। আর তোমরা উইকলি একটা করে দেখবে টপিক ওয়াইজ সেশন পাবে, সেখানে পার্টিকুলার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং সেই টপিকটা বেসিক থেকে পুরো অ্যাডভান্স অবধি যাবে। সেইটা মানে যত টাইপের অঙ্ক পরীক্ষা আছে সমস্ত অঙ্ক সেই পার্টিকুলার সেশনে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। কোনো একটা কারখানায় 15:11 অনুপাতে শ্রমিকের সংখ্যা হ্রাস পায়, তাদের পারিশ্রমিক 22:25 অনুপাতে কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পায়, তবে শ্রমিকদের মোট পারিশ্রমিক বাবদ আচ্ছা কারখানার খরচের অনুপাত কত হবে। আচ্ছা, কারখানায় শ্রমিক মানে কি ওয়ার্কার, ঠিক আছে, ওয়ার্কার কি হয়ে যাচ্ছে 15 থেকে 11 হচ্ছে, মানে কি আগে যদি 15 জন ছিল এখন সেটা কমে গিয়ে 11 জন হয়ে যাচ্ছে। আর তাদের পারিশ্রমিক মানে পারিশ্রমিক পেমেন্ট লিখলাম, ঠিক আছে, তাহলে পেমেন্ট কি হয়ে যাচ্ছে না, আগে যদি তাদের 22 টাকা দিত এখন তাদের দিতে হচ্ছে কত 25 টাকা বাস। এবার কি বলেছে, তবে শ্রমিকদের মোট পারিশ্রমিক বাবদ কারখানার খরচ হয়, পারিশ্রমিক বাবদ মানে কি, আচ্ছা সাপোজ কোনো একটা কোম্পানিতে যদি 10 জন কাজ করে, প্রত্যেকজনকে যদি মাসে 12,000 টাকা করে দেয়, তাহলে মাসে যদি 12,000 টাকা করে দেয়, তাহলে কোম্পানির একটা শ্রমিক বাবদ টোটাল শ্রমিক বাবদ খরচ কত হবে, 10 জনকে দিচ্ছে 12,000 মানে 10, মানে একজনকে দিচ্ছে 12,000 করে, মানে 10 জনকে দেবে কতজন, 10 ইন্টু 12,000 মানে 1,20,000। মানে আমরা কি করলাম, ওয়ার্কার ইন্টু পেমেন্ট গুণ করে দিলাম। একইভাবে আমরা এখানেও তাই করব। দেখো ওয়ার্কার ছিল কত 15 জন, এক একজনকে দিচ্ছে কত করে 22 করে, তার মানে 15 ইন্টু 22। এটা হয়ে গেল কি, আগে ছিল কি না পারিশ্রমিক বাবদ, কারখানার পারিশ্রমিক বাবদ খরচ। একইভাবে এখন কত হবে 11:25, বাস এটা এই রেশিওটা আমাদের জানতে চেয়েছে। তো যদি আমরা এটা সিম্পলিফাই করি, দেখো 11 আর 2 কেটে যাবে, 5 3 5 5, মানে 3 2 6, আর এদিকে হয়ে যাচ্ছে কত 5, মানে 6:5 হয়ে গেল কি আমাদের রেশিও। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6:5। আচ্ছা, কোশ্চেনে যখন সলভ করবে না, দেখো দুটো অপশনই রয়েছে, 5:6 রয়েছে, 6:5 রয়েছে। তো এগুলো খুব ভেবে চিনতে তোমাদের টিক করবে। অনেক সময় কি হয়, ভুলবশত 6/5 এর জায়গায় 6:5 এর জায়গায় 5:6 হয়ে যেতে পারে পরীক্ষার টেনশনের চাপে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে কি হয়ে যাচ্ছে, খালি হচ্ছে। আচ্ছা, একটু আগে তোমাদের কি বললাম, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যেটা বললাম না, টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম, আর নল চৌবাচ্চার ক্ষেত্রে সেম একই কনসেপ্ট রাখে, সেটা হয়ে যাচ্ছে কি না, টোটাল ওয়ার্কের জায়গায় হয়ে যাচ্ছে কি এটা ক্যাপাসিটি হয়। ক্যাপাসিটি সমান হয়ে যাচ্ছে কি এফিসিয়েন্সি ইন্টু টাইম। এখানে এফিসিয়েন্সিটা বোঝাবে কি নলের এফিসিয়েন্সি, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টাইমে নল দ্বারা যে জলটা পূর্ণ হয় বা খালি হয়, সেটাই হচ্ছে কি এফিসিয়েন্সি। এবার দেখো কি বলেছে, আর বাকি ক্যাপাসিটি আমরা কি করব না, এই নলের যে টাইমটা দেওয়া থাকবে তার রেশিওটা আমরা ক্যাপাসিটি হিসাবে ধরে নেবো। একই রকম পদ্ধতি যেরকম আমরা তোমার টাইম অ্যান্ড ওয়ার্কে ইউজ করলাম, সেম কনসেপ্ট এখানে ইউজ হবে। এবার দেখো কি বলেছে, 30 মিনিটে খালি করছে। আচ্ছা, যখন খালি করার কনসেপ্ট খালি করার কথা থাকবে তখন আমরা সেটাকে মাইনাস দিয়ে ডিনোট করবো। 30 মিনিটে খালি করছে, আর একটা নল কি করছে না 20 মিনিটে তারা খালি করছে। তার মানে টোটাল ক্যাপাসিটি কত হবে, এই দুটোর এলসিএম লসাগু, 30 আর 20 লসাগু কত হয়, 60 হবে। তার মানে এদের এফিসিয়েন্সি কত হবে, আমরা এফিসিয়েন্সি সমান কি জানি, ক্যাপাসিটি বাই, যেমন টোটাল ওয়ার্কের ক্ষেত্রে কি বললাম, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি সমান টাইম, সরি টোটাল ওয়ার্ক বাই টাইম সমান এফিসিয়েন্সি। একইভাবে এখানে ক্যাপাসিটি বাই টাইম সমান হয়ে যাচ্ছে কি এফিসিয়েন্সি। এখানে আমরা পেয়েছি কত ক্যাপাসিটি, তার মানে ক্যাপাসিটি বাই টাইম কত 30, তার মানে এটা, তার মানে এফিসিয়েন্সি কত হবে আমাদের -2। এখানে এফিসিয়েন্সি কত পাবো, 60কে যদি 20 দিয়ে ভাগ করি কত হবে -3। তার মানে আমরা পেয়ে গেলাম কি, এটা হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি, অর্থাৎ এ প্রতি মিনিটে 2 ইউনিট খালি করবে এবং এ আর একটা ট্যাঙ্ক সে প্রতি মিনিটে 3 ইউনিট করে খালি করবে, ঠিক আছে। এবার কি বলছে, দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় কতক্ষণে ভর্তি চৌবাচ্চা খালি করবে, অর্থাৎ এই 60 ইউনিট টোটাল ক্যাপাসিটি কত 60 ইউনিট, এই 60 ইউনিট কতক্ষণে তারা একত্রে খালি করবে, কিভাবে বার করবো। আচ্ছা, আমরা টাইম সমান কি জানি, ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। এখন ক্যাপাসিটি কত আছে 60, এফিসিয়েন্সি বলতে দুজন একত্রে কাজ করবে মানে 2 ইউনিট প্লাস 3 ইউনিট, 3 আর 2 কত ইউনিট হয়ে যাচ্ছে 5 ইউনিট। তার মানে 60/5 সমান কত হচ্ছে 12, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 12 মিনিটে তারা ভর্তি চৌবাচ্চা খালি করে দেবে। কি করলাম, ক্যাপাসিটি বাই টাইম করলাম, টাইম ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বলতে দুজন একত্রে কাজ করছে মানে 3 আর 2, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2 অর্থাৎ 5। এই 5 এফিসিয়েন্সি নিয়ে 60 ইউনিট ক্যাপাসিটি যুক্ত একটা ট্যাঙ্ক কত মিনিটে খালি করবে, 12 মিনিটে খালি করে দেবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, অপশন নাম্বার এ 12। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা রহিম
45 কিমি দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়। সে কিছুটা পথ প্রতি ঘন্টায়, আচ্ছা এটা 6 কিলোমিটার হবে, হ্যাঁ 8 হবে না, এটা 6 কিলোমিটার হিসাবে পায়ে হেঁটে এবং বাকি পথ সাইকেলের প্রতি ঘন্টায় 16 কিমি যায়। আচ্ছা এই অঙ্কটা আমরা কিভাবে করবো, একটা এক্সরে করা যাবে, মানে আর একটা হচ্ছে ওর থেকেও সহজ পদ্ধতি, সেটা হচ্ছে কি অ্যালিগেশন ইউজ করে আমরা করব। অ্যালিগেশন ইউজ করে কিভাবে করবো দেখো, প্রতি ঘন্টায় 6 কিলোমিটার হিসেবে যাচ্ছে মানে কি, ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে মানে কি, এটাই তার স্পিড। 1 ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে মানে কি, তার স্পিড কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তার কি স্পিড, কখন সেটা যখন পায়ে হেঁটে যাচ্ছে মানে কি, আচ্ছা ওয়াকিং লিখে দিলাম, ঠিক আছে। আর যখন সাইকেলে যাচ্ছে তার কি প্রতি ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে মানে কি, তার স্পিড হয়ে যাবে কত 16 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে কখন, সে যখন সাইকেলে যাচ্ছে। তার মানে আমরা দুটো স্পিড পেয়ে গেলাম, হেঁটে যাওয়ার সময় 6 কিলোমিটার পার আওয়ার এবং সাইকেলে যখন যাচ্ছে তার স্পিড হয়ে যাচ্ছে কত 16 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো প্রথমে কি বলেছে, 45 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 4 ঘন্টায়। আচ্ছা যখন অ্যালিগেশন ইউজ করবো না, তিনটে মানে যে আমরা তিনটে পার্টিকুলার যে জিনিস আমরা ইউজ করবো সেটা অবশ্যই এক ইউনিটের হতে হবে, মানে একই ধাঁচের হতে হবে। যেমন এখানে এগুলো আমরা পেয়েছি কি স্পিড 6 কিলোমিটার পার আওয়ার 16 কিলোমিটার পার আওয়ার, এখানে আমাদের যে মিডিলে যেটা বসাবো সেটা আমাদের স্পিডই হতে হবে। তার মানে এখানে দেখো 45 কিলোমিটার পার আওয়ার দূরত্ব যেতে সময় লাগছে কত 4 ঘন্টা। তার মানে আমরা স্পিড সমান কি জানি আমরা, দূরত্ব বাই টাইম, তার মানে 45 কিলোমিটার বাই 4, এটা হচ্ছে কি আমাদের স্পিড, কখন এটা পার্টিকুলার, টোটাল স্পিড হচ্ছে এইটা। এবার দেখো আমরা যখন অ্যালিগেশন ইউজ করবো, এই যখন নিচে 4 চলে এসেছে তার মানে এটা কি ক্যালকুলেশন একটা বিশ্রী হয়ে যাবে, সেই জন্য 4টাকে আমাদের উঠিয়ে দিতে হবে। 4 উঠাতে গেলে কি করবো না, প্রত্যেকের সাথে 4 দিয়ে গুণ করে দেবো। তার মানে যদি আমরা এটাকে যদি 4 দিয়ে গুণ করে কত হবে, 4 ছয় 24 হয়ে যাবে, একই হবে 4 ষোলং কত হয়ে যাবে 64 হয়ে যাবে। আর এখানে যদি 4 দিয়ে গুণ করে এই 4 কেটে যাবে, তার মানে আমরা পেয়ে গেলাম কত 64, 45 এবং 24। এবার কি করতে হয়, আমাদের বিয়োগ করতে হয়, সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। দেখো 64 থেকে 45 যদি বিয়োগ করি কত পাবো আমরা, 19 পেয়ে যাব। একই হয় যদি 45 থেকে 24 বিয়োগ করি তাহলে কত পাবো আমরা, 45 থেকে 24 বিয়োগ করলে কত পাবো, কত হবে এখানে 21। আচ্ছা এই যে একটা রেশিও পেলাম, এটা কার রেশিও পাবো বলতো, এই রেশিওটা পেয়ে যাবো কার, টাইমের রেশিও। কি বললাম, যখন আমরা অ্যালিগেশন, সাপোজ অ্যালিগেশন মনে করে একটা কোনো একটা মেশিন, যেখানে একটা জিনিস দেবো তার বিপরীতে অন্য একটা জিনিস আমরা পেয়ে যাব। যেমন আমরা এখানে অ্যালিগেশনে আমরা কি ইউজ করছি, স্পিড ইউজ করছি, তার পরিবর্তে যে রেশিওটা পাবো সেটা কার রেশিও পাবো, স্পিড যখন আমরা ইউজ করবো তার পরিবর্তে যে রেশিওটা পাবো সেটা কার রেশিও পাবো না, টাইমের রেশিওটা পেয়ে যাব। স্পিড ইউজ করলে আমরা পাবো কি টাইমের রেশিও। তার মানে এই রেশিওটা পেলাম কি 19 ইউনিট এবং 21 ইউনিট, এটা কার রেশিও পেয়ে গেলাম, টাইমের রেশিও পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেনে বলা রয়েছে কি টোটাল টাইম কত 4 ঘন্টা, আমরা পাচ্ছি কত 19 ইউনিট আর 21 ইউনিট, অর্থাৎ টোটাল 40 ইউনিট আমরা টাইম পাচ্ছি, কিন্তু কোশ্চেনে বলা রয়েছে 4 ঘন্টা। তার মানে আমরা বলতে পারবো যে 40 ইউনিটের ভ্যালু কত 4 ঘন্টা। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু কত হবে 4/40 ঘন্টা, অর্থাৎ 1 মানে 1/10 ঘন্টা। ঠিক আছে, এবার আমাদের দেখো বলেছে কি বার করতে হবে কি কতটা দূরত্ব সে সাইকেলে গিয়েছিল, অর্থাৎ সাইকেলে মানে 21 ইউনিটের ভ্যালুটা আমাদের বার করতে হবে। ঠিক আছে 21 ইউনিট। আচ্ছা এখানে কি দূরত্ব চেয়েছে, কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা টাইম। ঠিক আছে, আপাতত টাইমটা বার করে দেন দূরত্ব আসছে। দেখো 21 ইউনিট গিয়েছে কত, 21 ইউনিট গিয়েছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু পেয়েছি কত 1/10, তার মানে 21 ইউনিটের ভ্যালু কত হবে 21 ইন্টু 1/10, পার্টিকুলারলি কত হচ্ছে 21/10, অর্থাৎ এতটা টাইম মানে এতটা ঘন্টা সে কি করছে না, এতটা ঘন্টা গিয়েছে কি সাইকেলে গেছে এতটা ঘন্টা। এবার তাহলে আমাদের আচ্ছা আমাদের চেয়েছে কি ডিস্টেন্স, আমরা পেয়ে যাচ্ছি 21/10 ঘন্টা কি হয়েছে, কিভাবে গেছে সে সাইকেলে গেছে। তাহলে আমরা ডিস্টেন্স সমান কি জানি, স্পিড ইন্টু টাইম। আচ্ছা স্পিড কত, সাইকেলে যখন যাচ্ছে তার স্পিড কত ছিল দেখো 16 কিলোমিটার পার আওয়ার, স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, আর তার যাচ্ছে কত ঘন্টা 21/10 ঘন্টা। তার মানে স্পিড ইন্টু টাইম গুণ করলে তার ডিস্টেন্সটা পেয়ে যাব। তার মানে 16 ইন্টু 21/10, 16 ইন্টু 21/10 গুণ করলে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে অপশনটা ভুল নেওয়া আছে, ঠিক আছে, এখানে অপশনের সাথে মিলবে না। তার মানে আমাদের অ্যান্সার করলে কত হবে দেখো, আচ্ছা 2 5, আচ্ছা গুণ করা দরকার নেই। আচ্ছা 16 ইন্টু 21 কত হয়, 16 দুগুণে 32 আর 16 336, 336 আর নিচে আছে 10 মানে কি 336/10 মানে কি 33.6 হয়ে যাবে আমাদের, 33.6 কিলোমিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কি করলাম, জাস্ট আমরা অ্যালিগেশন ইউজ করলাম। অ্যালিগেশনের স্পিড, অ্যালিগেশন হচ্ছে আমরা একটা জিনিস যেখানে আমরা যদি স্পিড ইনপুট করি তাহলে যেটা রেশিওর যে আউটপুটটা পাবো সেটা কার হবে, আর টাইমের আউটপুটটা পাবো।
এখানে কি পেলাম, টাইমের রেশিওটা পেয়ে গেলাম। আমাদের টোটাল টাইম কত দেওয়া ছিল, 4 ঘন্টা। এখান থেকে টোটাল টাইম কত পাচ্ছি, 40 ইউনিট। তার মানে 40 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত, 4 ঘন্টা। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল, 1-এর 10 ঘন্টা। আমাদের দরকার কত, সাইকেলে গেছে কতটা দূরত্ব সাইকেলে গেছে সেটা আমাদের দরকার। তার মানে সাইকেলে মোট টাইম গেছে কত ইউনিট, কত ঘন্টা না, 21/10 ঘন্টা। যেহেতু 1 ইউনিটের ভ্যালু কত, 1-এর 10, তার মানে 21 ইউনিটের ভ্যালু কত, 21/10। যেমন 21/10 ঘন্টা সে গেছে সাইকেলে। তো সাইকেলের স্পিড কত দেখো, 16 কিলোমিটার/আওয়ার। আমরা কি জানি, ডিস্টেন্স ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। স্পিড কত, স্পিড কত, 16 কিলোমিটার/আওয়ার, আর টাইম কত, 21/10 ঘন্টা। এটাকে আমরা সিম্পলিফাই করে কত পেলাম, 33.6 কিলোমিটার। অর্থাৎ সে এই অর্থাৎ রহিম 33.6 কিলোমিটার কিসে গেছিল না, সাইকেলে গেছিল। এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এক্স ওয়াই কে 10 মিটার দূরত্বে হারিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এটা এই কথাটার অর্থ কি, 10 মিটার দূরত্বে হারিয়ে দেয় মানে কি, যখন এক্স 100 মিটার চলে গেছে তখন ওয়াই 90 মিটারে আছে। 10 মিটার হারিয়ে দেওয়া মানে কি, এক্স 100 মিটার গিয়ে জিতে গেছে আর ওয়াই 90 মিটারে পড়ে আছে, মানে 10 মিটার দূরত্ব এখন তাদের মধ্যে ব্যবধান রয়েছে। তার মানে 10 মিটারে এক্স ওয়াই কে হারিয়ে দিচ্ছে। একইভাবে দেখো জেড কে 13 মিটার দূরত্বে হারিয়ে দিচ্ছে। কি হারাচ্ছে না, এক্স কে হারিয়ে দিচ্ছে। মানে 13 মিটার দূরত্বে হারিয়ে দেওয়া মানে কি, এক্স তখন 100-তে চলে যাচ্ছে, জেড তখন 13 মিটার কম দূরত্ব গেছে। মানে কি, 100 থেকে 13 বাদ দিলে 87। মানে যখন এক্স 100 মিটার চলে গেছে তখন ওয়াই গেছে 90 মিটার এবং জেড গেছে 87 মিটার। এবার কি বলেছে দেখো, প্রতিযোগিতায় 180 মিটার, আচ্ছা 180 মিটার প্রতিযোগিতায় ওয়াই জেড কে কত মিটার দূরত্বে হারাবে। আচ্ছা ওয়াই আর জেড, আচ্ছা ওয়াই যাচ্ছে কত, যখন ওয়াই 90 যাচ্ছে তখন জেড যাচ্ছে কত, 87। আমাদের জানতে চেয়েছে কত, 180 মিটার। আচ্ছা যখন ওয়াই 180 মিটার যাবে মানে কি, 90 ডবল কত, 180। যখন ওয়াই 180 মিটার যাবে তাহলে জেড কত যাবে, 90 ডবল করলাম, তখন একেবারে এটার ডবল কত হবে, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আর 1-এ 17। তার মানে যখন ওয়াই 180 মিটার পৌঁছাবে তখন জেড যাবে কত, 174 মিটার। তার মানে বলেছে কত মিটার দূরত্ব হারাবে, মানে যখন ওয়াই 180 মিটার যাচ্ছে জেড যাচ্ছে 174, মানে কত কম না, 6 মিটার কম। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 6 মিটার। কিভাবে করলাম, যখন এক্স 100 মিটার গেছিল, ওয়াই গেছিল কত, 90 মিটার, আর জেড গেছিল কত, 13 মিটার কম, অর্থাৎ 87 মিটার। আমাদের জানতে দিয়েছে ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন, আর ওয়াই জেড কে কত মিটারে হারাবে। তার মানে ওয়াই আর জেড এর যদি আমরা রিলেশন দেখি, ওয়াই যাচ্ছে 90 মিটার, জেড সেই মুহূর্তে যাচ্ছে 87 মিটার। তাহলে আমাদের বলেছে 180 মিটার, মানে ওয়াই যখন 180 মিটার যাবে তখন জেড যাবে কত, যেহেতু 90 ডবল করলাম 180, একইভাবে 87 ডবল কত হবে, 174। যখন ওয়াই 180 মিটার চলে যাবে জেড যাবে 174 মিটার, অর্থাৎ 6 মিটার দূরত্বে ওয়াই জেড কে হারিয়ে দেবে। নেক্সট দেখো, আচ্ছা দুটি ট্রেনের কি দৈর্ঘ্য বলা আছে 128 এবং 122, 128 আর 122। আচ্ছা ট্রেন দুটি একে অপরের অভিমুখে 48 কিলোমিটার/আওয়ার এবং 42 কিলোমিটার/আওয়ার বেগে অগ্রসর হচ্ছে। আচ্ছা একে অপরের অভিমুখে মানে একটা ট্রেন যদি এই বরাবর যায় আর একটা ট্রেন এই বরাবর আসে, তখন কি হয়, তখন একটা কি কাজ করে বলেছিলাম, গত সেশনে আমি তোমাদের বলেছিলাম কি, এই মুহূর্তে যে স্পিডটা কাজ করে সেটাকে বলা হয় রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড দুই রকম হয়, একটা যখন রিলেটিভ স্পিড হচ্ছে যখন একে অপরের অভিমুখে আসে তখন তাদের ইন্ডিভিজুয়াল স্পিডটা কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। আর যখন রিলেটিভ স্পিড যখন যখন একই দিকে যাচ্ছে, একই দিকে আসে, তখন কি হয়ে যায়, তাদের যে ইন্ডিভিজুয়াল স্পিডটা রয়েছে, যে দুটো রানিং অবজেক্টের যে ইন্ডিভিজুয়াল স্পিড তাদের মধ্যে কি ডিফারেন্স হয়ে যায়। আচ্ছা এখানে দেখো একে অপরের অভিমুখে যাচ্ছে মানে কি, তাদের স্পিডটা অ্যাড হয়ে যাবে। তাদের স্পিড অ্যাড হয়ে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। তার মানে এখানে দেখো 48 আর 42 কত হচ্ছে, 4 8 আর 90। তার মানে আমরা এখান থেকে রিলেটিভ স্পিড পেয়ে যাচ্ছে কত, 90 কিলোমিটার/আওয়ার। তাহলে কি বলেছে, ট্রেন দুটি কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। যখন এই টাইপের অঙ্ক আসবে না, ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, তখন কি হয়ে যায়, টোটাল ডিস্টেন্সের কথা হবে দুটো ট্রেনের যোগফল। কারণ কি দেখো, একটা ট্রেন ধরো সাপোজ এরকম রয়েছে একটা ট্রেন, আর একটা ট্রেন ধরো এরকম রয়েছে। আচ্ছা এই ট্রেনটা একে অপরকে কখন অতিক্রম করবে, যখন এই পার্টিকুলার ট্রেনটা ঠিক এরকম জায়গায় চলে আসবে। মানে কি এই ট্রেনটাকে পুরো এই দেখো টোটাল এতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এই যদি এই ট্রেনটাকে অতিক্রম করে মানে কি, এই এই ধরো এই ট্রেন বি, এটা ট্রেন এ, যদি এই ট্রেন বি এটা এ কে অতিক্রম করে মানে কি, এই ট্রেন বি পুরো টোটাল দেখো এতটা ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে, তবে আমরা বলতে পারবো যে ট্রেন বি একে অতিক্রম করে ফেলেছে। মানে
টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 10 এর ডিস্টেন্স প্লাস 10 বি ডিস্টেন্স। মানে একইভাবে আমরা এখান থেকে বলতে পারবো যে কখন অতিক্রম করবে না, যখন এই টোটাল ডিস্টেন্স কত 128 আর 122 যোগ করলে কত হবে, আচ্ছা 22 আর 28 কত হয় 50 আর তার মানে 250, ঠিক করলাম তো 22 আর 28 50, ঠিক আছে 100 একশো 200, মানে 250 মিটার দূরত্ব যখনই সে অতিক্রম করবে তখনই আমরা বলতে পারবো যে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করে ফেলেছে। তার মানে 250 মিটার দূরত্ব অতিক্রম করছে কোন স্পিডে না রিলেটিভ স্পিডে। রিলেটিভ স্পিড কত 90। এবার একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের কিসে রয়েছে মিটারে রয়েছে, আর আমরা স্পিডটা পেয়েছি কত কিলোমিটার পার আওয়ারে। দুটো ইউনিট আলাদা আমাদের, তাহলে আমাদের ইউনিটটা এক করতে হবে। ইউনিট এক করতে গেলে অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে করতে হবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয়। তার মানে এই 90কে আমরা কি করবো 5/18 দিয়ে গুণ করবো। 5/18 দিয়ে যদি গুণ করে দেখো 18, এখানে কত হবে 18 5 90 অর্থাৎ 5 5 25। তার মানে আমরা পেলাম কত আলটিমেটলি 250 মিটার, সরি 250 বাই এখানে কত পাচ্ছি 25, তার মানে মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। যদি আমরা সিম্পলিফাই করি কত পাবো 10, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 10 সেকেন্ড। এটা ছিল কি মিটার আর এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। তার মানে কি হলো মিটার মিটার কেটে গেল, পড়ে থাকলো কি সেকেন্ড। তাহলে এদিকে 25 আর 250 মানে কি 250 কে 25 ভাগ করলে 10 আর এদিকে কত পাচ্ছি সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 10 সেকেন্ডে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করলো। নেক্সট অঙ্ক দেখো, স্থির জলে একটি নৌকা কোনো নদী অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। আচ্ছা 4 মিনিট সময় নিচ্ছে। স্রোতের প্রতিকূল, আচ্ছা নৌকার ক্ষেত্রে সবসময় বোটের স্পিড মানে কি স্থির জলে নৌকার বেগ আমি ধরে নেবো কত এক্স, আর ওয়াই ওয়াইটা ধরবো কি আমরা স্টিমের স্পিড মানে স্রোতের বেগটা সবসময় আমরা ধরে নেবো কত স্টিম। ওয়াই হচ্ছে কি স্টিমের স্পিড। এবার অনুকূল, স্টিম বলতে এখানে স্রোতকে বোঝাবে, ঠিক আছে। আর অনুকূল, অনুকূল বলতে অনুকূলের স্পিড হয়ে যাবে কি নৌকার বেগ, তার সাথে সাথে স্রোতের বেগটা অ্যাড হয়ে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে কি অনুকূলের বেগ। আর প্রতিকূল মানে কি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে কি প্রতিকূলের বেগ, ঠিক আছে। এবার দেখো বলেছে স্থির জলে একটি নৌকা কোনো নদী অতিক্রম করতে 4 মিনিট সময় নিচ্ছে এবং স্রোতের প্রতিকূল অর্থাৎ এই বেগে যখন যাচ্ছে তখন সময় নিচ্ছে কত 5 মিনিট। যদি নৌকাটি 1200 মিটার চওড়া হয় তবে, আচ্ছা এটা নৌকা হবে না, ঠিক আছে এটা নদী হবে। আর নদীটি হচ্ছে কি 1200 মিটার চওড়া। এখন নদীটাকে অতিক্রম করছে, নদীটাকে অতিক্রম করছে মানে 1200 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। এবার একটা জিনিস দেখো 1200 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে সময় লাগছে কত 4 মিনিট। ডিস্টেন্স সমান আমরা কি জানি স্পিড ইন্টু টাইম। তো দেখো 1200 মিটার অতিক্রম করছে কোন স্পিডে না স্থির জলে। স্থির জলে একটি নৌকা মানে কি স্থির জলের বেগ কত আমরা ধরেছি এক্স, মানে এই 1200 অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড সমান আমরা কি জানি টাইম। আচ্ছা এখানে দেখো এটা কিসে রয়েছে মিটারে, এটা রয়েছে কিসে মিনিটে। এবার আমরা কি জানি স্পিডের একক কি হয় দুটো হয়, একটা কিলোমিটার পার আওয়ার, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে দেখো রয়েছে কি মিটারে রয়েছে, আমরা কি করবো মিনিটটাকে সেকেন্ডে করে নেবো। তার মানে আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার মানে 4 মিনিট সমান 4 ইন্টু 60, বাস আমরা পেয়ে গেলাম এটা। তাহলে আমরা এখান থেকে এই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তার মানে আমরা যে স্পিডটা পাবো অর্থাৎ স্থির জলে নৌকার বেগটা কত পাবো না 1200 বাই 4 ইন্টু 60, কত হবে এটা 2045, অর্থাৎ আমরা এখান থেকে স্থির জলে নৌকার বেগ কত পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। একই হয় দেখো স্রোতের প্রতিকূলে যখন অর্থাৎ এই বেগে যখন যাচ্ছে তখন তার সময় লাগছে কত 5 মিনিট। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো দেখো 1200 মিটার যখন যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বেগে তখন সময় লাগছে কত 5 মিনিট। মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে মানে 5 ইন্টু 60, তারপরে একইভাবে 6 এখানে কত হবে 2, এদিকে কত হবে 5 4, তার মানে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ প্রতিকূলের বেগ কত পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড। আমরা এখান থেকে স্থির জলে পাচ্ছি অর্থাৎ এক্স এর বেগ পাচ্ছি কত 5 মিটার পার সেকেন্ড, আর এক্স মাইনাস ওয়াই পেয়ে যাচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো যে ওয়াই এর ভ্যালু কত হবে, যদি আমরা এক্স এর জায়গায় 5 বসিয়ে দিই দেখো তার মানে আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে কত 1 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা স্থির জলের নৌকার বেগ পেয়ে গেলাম কত 5 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ পেয়ে গেলাম কত 1 মিটার পার সেকেন্ড। এবার বলেছে যে আমাদের জানতে চেয়েছে কি আচ্ছা স্রোতের বেগটাই আমাদের জানতে চেয়েছে অর্থাৎ ওয়াই এর ভ্যালুটাই আমাদের জানতে চেয়েছে, মানে অ্যান্সার হয়ে যাবে কত 1 মিটার পার সেকেন্ড। বুঝে গেল কি ছিল আমরা কি বললাম ফার্স্টে দেখো নৌকার বেগ সবসময় আমরা ধরে নেবো এক্স আর স্রোতের বেগ ধরে নেবো কত ওয়াই। অনুকূলের বেগ কত হবে দুটো যোগফল অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগের যোগফল মানে কি অনুকূলের বেগ, আর প্রতিকূলের বেগ মানে কি নৌকার বেগ থেকে যদি আমরা স্রোতের বেগ বাদ দিই যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে কি প্রতিকূলের বেগ।
এবার কোশ্চিনে যা যা বলেছে সেইভাবে আমরা করলাম। প্রথমে দেখো বলছে শুধুমাত্র স্থির জলে নৌকা অতিক্রম করছে, মানে কি নৌকার বেগ দ্বারাই শুধুমাত্র নদীটা অতিক্রম হচ্ছে, অর্থাৎ 1200 মিটার অতিক্রম হচ্ছে। আমরা কি জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তারপরে আমরা টাইম সমান কি বলতে পারবো, ডিস্টেন্স বাই স্পিড। 1200 মিটার ডিস্টেন্স বাই স্পিড করে নিলাম, ইউনিটটাকে সমান করে নিলাম এক্স এর ভ্যালু, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ পেয়ে গেলাম কত, 5 মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা একইভাবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ প্রতিকূলের বেগটা পেয়ে গিয়ে সেখান থেকে আমরা স্রোতের বেগটা বার করে নিলাম। ঠিক আছে, যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা রিমাইন্ড করে করে একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত কত, 2:3। প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত কত, 2:3। অন্য একটি মিশ্রণে ওই দুই তরলের অনুপাত কত, 5:4। এটা হচ্ছে নাম্বার ওয়ান, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়। ওই দুই মিশ্রণকে কি অনুপাতে মেশালে তাদের অনুপাত সমান হবে, সমান বলতে তাদের রেশিও হয়ে যাবে কত, 1:1। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো, অ্যালিগেশন ইউজ করে করবো। অ্যালিগেশনটা কিভাবে ইউজ করবো, যে কোনো একটা পার্টিকুলার আমরা তরল ইউজ করব। সাপোজ এখানে যদি আমি 1 নম্বর তরলটা ইউজ করে নিই, তার মানে আমরা আমাদের প্রথম ক্ষেত্রে তরলটা হয়ে যাবে কত, 2। যেহেতু আমরা 1 নম্বর ইউজ করছি 2, এবং কতর মধ্যে 2 ইউনিট, দেখো টোটাল কত, 3 আর 2 5, মানে 5-এর মধ্যে 2 ইউনিট। একইভাবে এখানে দেখো আমরা যেহেতু নাম্বার ওয়ান চয়েস করছি, তার মানে এখানে কত হবে, 5। কতর মধ্যে 5 ইউনিট, 5 আর 4 9-এর মধ্যে 5 ইউনিট। যে কোনো একটা পার্টিকুলার তরল ইউজ করব। তরলটা কিভাবে ইউজ করবো না, সেই তরল আপন সেই তরল বাই টোটালটা। তাহলে 2-এর 5, প্রথম ক্ষেত্রে দেখো নাম্বার ওয়ান চয়েস করছি 2, টোটাল কত, 5। 2-এর 5 একইভাবে এখানে চয়েস করছি কত, নাম্বার ওয়ান, অর্থাৎ 5, টোটালে কত, 9। তাহলে 5-এর মধ্যে 5-এর 9। একইভাবে এখান থেকেও আমরা নাম্বার ওয়ান চয়েস করবো। নাম্বার ওয়ান বলতে এখানে 1, কতর মধ্যে 1 না, টোটাল কত, 2, 1/2। এবার আমরা অ্যালিগেশন ইউজ করে দেবো, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ করবো। দেখো 5-এর 9 থেকে যদি হাফ বিয়োগ করি কত পাবো, দেখো 5-এর 9 মাইনাস হাফ যদি বিয়োগ করি কত হবে, এখান থেকে 9 × 2 = 18 হবে, আর 5 দিয়ে 10 মাইনাস 9 অর্থাৎ 1/18, অর্থাৎ 1/18। একইভাবে যদি হাফ থেকে 2-এর 5 বাদ দিই কত পাবো, 1/2 বাই 2-এর 5, মানে কত হবে, এখানে 5 দিয়ে 10 আর 5 মাইনাস 4 অর্থাৎ 1/10। এবার যদি আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, 2 9 18, 2 5 10, অর্থাৎ 1-এর 9 ইসটু 1-এর 5, 1-এর 9 ইসটু 1-এর 5। এটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ যদি আমরা এটাকে এদের যে এলসিএম দিয়ে গুণ করে দিই তাহলে কত পাবো, অর্থাৎ 5:9 আমরা পেয়ে যাবো। এটা যদি আরেকটু সিম্পলিফাই করি কত পাচ্ছি, 5:9। 1-এর 9 ইসটু 1-এর 5 কে আরেকটু সিম্পলিফাই করলে কত পেয়ে যাচ্ছে, 5:9। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 5:9। অর্থাৎ ওই দুই মিশ্রণকে 5:9 অনুপাতে মেশালে আমাদের যে ফাইনাল যে মিক্সচারটা তৈরি হবে, সেখানে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত সমান হবে, অর্থাৎ 1:1 হবে তাদের রেশিওটা। আচ্ছা, 5:9টা কিভাবে পেলাম, দেখো 1/9 রয়েছে, এখানে 1/5 রয়েছে। এই টাইপের গুলো কি করতে হয়, যখন 1/something রয়েছে, 1/something রয়েছে, তখন দুটো থাকে। হ্যাঁ, যখন দুটো জিনিস থাকে, সাপোজ ধরো 1/a রয়েছে একটা ইস টু 1/b, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি b:2a। ডাইরেক্ট আমরা এখান থেকে লিখে দিতে পারি b:2a। 1/a:1/b থাকলে আমরা ডাইরেক্ট সেটাকে লিখে দিতে পারি b:2a। এখানে দেখো 1/9:1/5 রয়েছে, সেটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি 5:9। ঠিক আছে, আবার তিনটে থাকলে সেক্ষেত্রে একটা আলাদা নিয়ম আছে। তো যখন আমরা টপিক ওয়াইজ ক্লাস করাবো তখন সেটা আরো ডিটেলসে আলোচনা করবো। আপাতত এইটুকু জেনে রাখো, যখন দুটো অনুপাত থাকবে 1/a:1/b, সেটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি b:2a। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা 5/9। কি করলাম, জাস্ট অ্যালিগেশন ইউজ করলাম। যে কোনো একটা পার্টিকুলার চয়েস করে আমরা এখান থেকে তিনটাকেও চয়েস করতে পারতাম, অর্থাৎ সেকেন্ড রোলটা চয়েস করতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালিগেশন ইউজ হতে কত, 3/5। এখান থেকে দেখো সেকেন্ড কত, 4, অর্থাৎ 4/9। এখানে কত, 1/2। বাস, একইভাবে আমরা এটার অ্যালিগেশন ইউজ করলে আমাদের সেই 5:9 আসতো। তো যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা তরল আমরা ইউজ করে তাদের মধ্যে অ্যালিগেশন ইউজ করলে আমরা ওই যে মিশ্রণে অনুপাতটা আমরা পেয়ে যাব। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার কত, 5:9। নেক্সট অঙ্ক দেখো, একটি 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক ক্যান জল দ্বারা সম্পূর্ণ ভর্তি। আচ্ছা, অর্ধগোলক মানে কি, অর্ধগোলক হচ্ছে মোটামুটি একটা, যাই হোক ছবিটা যেরকম হলো, এই টাইপের একটা অর্ধগোলক রয়েছে, হ্যাঁ, যেখানে জল রয়েছে কিছু। তো কি বলছে, কোনো একজন ওই জল 3 সেন্টিমিটার ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি মানে সিলিন্ড্রিকাল সিলিন্ড্রিকাল বোতলে ঢালার জন্য অনুরোধ করলো। ক্যানটিকে ফাঁকা করার জন্য কতগুলি বোতলের প্রয়োজন হবে, অর্থাৎ সাপোজ সিলিন্ডার মানে কি, এরকম এই টাইপের কিছু বোতল রয়েছে, হ্যাঁ, যেখানে এই ক্যানে থাকা যে জলটা ঢালা হচ্ছে। ঠিক আছে, কতক্ষণ ঢালা হবে, যতক্ষণ না এই ক্যানের জল শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢালতে থাকবে। তাহলে সাপোজ সাপোজ ধরো 4টে এরকম বোতলের প্রয়োজন হলো। ঠিক আছে, সাপোজ 4টে এরকম বোতলের প্রয়োজন হলো।
হ্যাঁ, তার মানে আমরা বলতে পারবো যে 4টে বোতলে যে জলটা রয়েছে সেই জলটা আর ক্যানে যে জলটা রয়েছে সেটা সেম। কারণ কি, কতক্ষণ ঢালা হবে, যতক্ষণ না এই জল শেষ হয়ে যেতে, মানে কি আমরা বলতে পারি 4টে বোতলে যে জলটা ধরবে সেই জলটাই এই ক্যানে ধরবে। তার মানে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারছি যে ভলিউম অফ কি হেমিস্ফিয়ার ইকুয়াল টু, সাপোজ যদি আমাদের এখানে এন সংখ্যক আমাদের সিলিন্ড্রিক্যাল বোতল ইউজ হয়, তার মানে এন ইন্টু একটা ভলিউম, একটা মানে তোমার সিলিন্ডারের কি বলে একটা সিলিন্ডারের ভলিউম, মানে ভলিউম অফ সিলিন্ডার, তাই না? এক দেখো এন ইন্টু ভলিউম অফ সিলিন্ডার, সাপোজ যদি এখানে 4টে লাগে তার মানে আমরা বলতে পারবো 4 ইন্টু ভলিউম অফ সিলিন্ডার, যদি 5টে লাগে 5 ইন্টু ভলিউম অফ সিলিন্ডার। হ্যাঁ, আমাদের যেহেতু জানা নেই সেই জন্য আমরা ধরে নিলাম এন, তার মানে এন ইন্টু পার্টিকুলার একটা সিলিন্ডারের ভলিউম সমানই হয়ে যাবে টোটাল যে হেমিস্ফিয়ারের ভলিউমটা। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে ইকুয়েশনে আমরা ভ্যালুগুলো পুট করে আমরা সলভ করব। দেখো ফার্স্টে কি বলেছে, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের ভলিউম সমান কি হয়ে যায়, 2/3 পাই আর কিউ। আচ্ছা, এখানে যদি আমরা ভ্যালুটা পুট করে দিই, তার মানে 2/3 পাই, আচ্ছা আর কিউ মানে আর কত, এখানে ব্যাসার্ধ কত 9 সেন্টিমিটার, তার মানে 9 এর কিউ। হ্যাঁ, একইভাবে আচ্ছা সিলিন্ডারের ভলিউম কি হয়ে যায়, সিলিন্ডারের ভলিউম হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, সিলিন্ডারের ভলিউম হয়ে যাচ্ছে কত, পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর কত, এখানে দেখো এটা হচ্ছে কিন্তু ব্যাস, 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক, মানে 3/2 স্কোয়ার ইন্টু হাইট কত, অর্থাৎ এইচটা কত 4, 5, 2/3 পাই আর কিউ, আর এখানে কত পাই আর স্কোয়ার এইচ। এই দুটো আমরা ইকুয়েশন মানে ইকুয়াল করে দিয়ে আমরা সলভ করবো। তার মানে আমরা এটা ইকুয়াল করছি। এখন দেখো এটা সমান আমরা বলতে পারি, যেহেতু আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক বোতলের প্রয়োজন হয়েছে, তার মানে এন ইন্টু একটা সিলিন্ড্রিক্যাল বোতলের আয়তন পাই, কত পাই ইন্টু 3/2 তার স্কোয়ার ইন্টু এইচ। এটা হয়ে যাচ্ছে একটা সিলিন্ডার বোতলের ওজন কতগুলো লাগছে, এনটা, সেই জন্য আমরা এন গুণ করে দিচ্ছি, এটা সমান হয়ে যাচ্ছে কি হেমিস্ফিয়ারের আয়তনের সমান। বাস, এটা এবার আমরা কি সিম্পলিফাই করব, এবার আমরা কি করব, এটাকে সলভ করব। তার মানে দেখো এখান থেকে পাই পাই কেটে যাবে। হ্যাঁ, আর দেখো এখানে আর একটু ভেঙে নিচ্ছি তোমাদের জন্য, দেখো 2/3 ইন্টু 9 যেহেতু 9 এর কিউ সমান আমরা 3টে 9 এর গুণফল। একইভাবে n ইন্টু 3/2 ইন্টু 3/2, আচ্ছা 3/2 স্কোয়ার মানে কি দুটো 3/2 এর গুণফল ইন্টু 4। দেখো এখানে 2 2 কেটে গেল, 4 কেটে গেল, একইভাবে 3 3, এখান থেকে একটা 9 কেটে গেল, এখান থেকে 3, এদিকে 9। তার মানে আমরা n সমান কত পেয়ে যাচ্ছি, 9 3 27, 27 2 54। সো n সমান ভ্যালু, n এর ভ্যালু কত হয়ে গেল 54, অর্থাৎ আমাদের এই 54টা সিলিন্ড্রিক্যাল বোতলের প্রয়োজন হবে, যার ফলে কি হয়ে যাবে, এই মানে ক্যানের সমস্ত জল ওই বোতলে ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ এই বোতলের মধ্যে ধরে যাবে, মানে 54টা এরকম বোতল রাখবে, যার ফলে কি হয়ে যাবে, ক্যানের জলটা আমাদের পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 54। তো আজকের মতো এখানেই থাকলো, নেক্সট সেশন অর্থাৎ প্র্যাকটিস সেট 3 এ দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো তোমরা যারা ফার্স্ট সেশনটা দেখোনি অবশ্যই সেটা দেখে নেবে, আর আজকে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট সেশনে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই থাকলো, দেখা হচ্ছে তোমার খুব শীঘ্রই পার্ট নম্বর অর্থাৎ প্র্যাকটিস সেট 3 নিয়ে।